হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ চলে এলাম নতুন এক ভিডিও নিয়ে। যদিও এটা ছিল কিছুদিন আগের জার্নি। মাসটা ছিল আগস্ট, আমার 3rd রেজিস্ট্রি ম্যারেজ অ্যানিভার্সারি। তাই সেলিব্রেশনের জন্য মিস্টার কাপুরিয়ার সাথে আমি বেরিয়ে পড়েছিলাম গোটল্যান্ডের পথে। তাও আবার সেটা জলপথ এবং স্থলপথ উভয় পথেই। আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল সেটা, কারণ আমরা আমাদের 4 হুইলারের সাথে জলপথে প্রথম ভ্রমণ করেছিলাম। এটা ছিল সেই ক্রুজ যেটা আমাদেরকে স্টকহোম থেকে গোটল্যান্ড নিয়ে এসেছিল। প্রায় কয়েকশো গাড়ি এই ক্রুজটায় করে স্টকহোম থেকে গোটল্যান্ড এসেছিল। ক্রুজের ভেতরে আমি সেভাবে ভিডিও করতে পেরেছিলাম না, কারণ আমি নিজেই খুব ব্যস্ত ছিলাম ক্রুজটা ঘুরে ফিরে দেখতে। তবে একটা ফটো আমি অ্যাড করেছি, যেটা থেকে তোমরা একটু হলেও বুঝতে পারবে যে এর সিটগুলো কেমন ছিল বা ভেতরটা কেমন ছিল। এটা কিন্তু বেশ 2-3টে ফ্লোরের ছিল। তো দেখো ক্রুজের ভেতরে পার্কিং প্লেসটা ঠিক কেমন। ফাইনালি আমরা চলে এলাম গোটল্যান্ড। ওয়েদারটা কিন্তু জাস্ট দারুণ ছিল। প্রথমেই আমরা ব্রেকফাস্ট করে নিই এবং আমাদের ফার্স্ট ভিজিটিং প্লেসের দিকে আমরা রওনা দিই। প্রথমেই আমরা ভিসবি টাউন হলে পৌঁছে যাই এবং সেখানে গিয়েই আমরা সেন্ট নিকোলাই রুইনটা দেখি। সেন্ট নিকোলাসের সম্মানে গির্জাটির নামকরণ করা হয়েছিল। তারপর আমরা চলে যাই ভিসবি ক্যাথেড্রাল চার্চে। এটা ছিল ভিসবির প্রাচীনতম চার্চ। 13 শতকের শুরুতে সম্পন্ন হয়েছিল, যদিও মধ্যযুগে এটাকে কয়েকবার পরিবর্তিত করে পুনর্নির্মাণ করা হয়েছিল। চার্চটার ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো ছিল। যদিও সুইডেনের প্রত্যেকটা চার্চই খুব সুন্দরভাবে মেনটেন করা হয়, তবে এই চার্চটা দেখে কিন্তু মনেই হচ্ছিল না যে এটা এত পুরনো। এটা হলো সেই পপুলার একটা প্লেস যেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা ট্যুরিস্ট একটা কেন মিনিমাম 10টা করে ফটো ক্যামেরাবন্দি করে। এই যে আমাদের পেছনের যে জায়গাটা দেখছো, ঠিক এই জায়গাতেই দাঁড়িয়ে। আর এটা হলো ভিসবি টাউন হলের আরেকটা দিক, যেখান থেকে কেউ যদি হেঁটে আসে তারা অনায়াসেই ওখান দিয়ে ভিসবি টাউন হলে প্রবেশ করতে পারবে। বেশ কিছুটা সময় আমরা ভিসবি টাউন হলে কাটিয়ে আমরা রওনা দিই আমাদের নেক্সট ভিজিটিং প্লেসের দিকে। এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর যে ড্রাইভ করছিল মানে মিস্টার কাপুরিয়া, তার কিন্তু বেশ ভালো লাগছিল, কারণ সে একটু এই ধরনেরই রাস্তাঘাট বেশি পছন্দ করে কি না, সেই কারণে। এখানে জনবসতিও খুবই কম ছিল, প্রায় দেখাই যাচ্ছিল না বললে হয়। বেশ কিছুক্ষণ ড্রাইভ করার পর আমরা প্রায় এসে গেছিলাম আমাদের নেক্সট ভিজিটিং প্লেসের দিকে। যেটা ছিল ভিসবি বদেত বা স্ত্রান্ত, এক কথায় সামার বাথ নেওয়ার জায়গা। জলে নামতে আমার কিন্তু একটু ভয়ই লাগছিল, কিন্তু মিস্টার কাপুরিয়া ওই যে দেখো, সে কিন্তু বেশ মজা করছিল জলের সাথে। ওই যে তোমরা দূরে যাকে দেখতে পাচ্ছ, সেই কিন্তু মিস্টার কাপুরিয়া। চলে এলাম আমাদের দ্বিতীয় দিনে, এবং দ্বিতীয় দিনের শুরুতেই আমরা দেখতে চলে গেছিলাম সানফ্লাওয়ার গার্ডেনে, যেটা আমাদের স্তুগা থেকে একদম পাশেই ছিল। স্তুগা বলতে বলিনি, স্তুগা হলো এক কথায় সামার হাউস। আমার দেখা প্রথম সানফ্লাওয়ার গার্ডেন। এখান থেকে তোমরা পারলে
সানফ্লাওয়ার কালেক্টও করতে পারো। পার স্টিক 10 ক্রোনার। আমার তো বেশ ভালোই লেগেছিল জায়গাটা। সানফ্লাওয়ার গার্ডেনের পর আমরা বেরিয়ে পড়ি আমাদের নেক্সট ভিজিটিং প্লেসের দিকে, যেটা ছিল ফারো। আর এই ফারোতে যাওয়ার জন্য আমাদের ফেরি করে বাল্টিক সি পার হতে হয়েছিল। আর এই একটা ফেরি প্রায় 30 থেকে 40টা গাড়ি একই সাথে পার করে দিত। 30টা 40টা না হলেও মিনিমাম 50টা তো গাড়ি সে পার করতোই এক একবারে। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই ফেরি করে পারাপার হওয়ার জন্য কিন্তু কোনো রকম টিকিটের দরকার পড়ে না। এটা ছিল পুরোটাই ফ্রি অফ কস্ট। মিস্টার কাপুরিয়া কিন্তু বেশ খুশ মেজাজে আছে, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। চলো তবে আমরা বাল্টিক সিটা পার হয়ে নিই। মাত্র 20 মিনিটসের মধ্যেই আমরা চলে এলাম ফারোতে। যদিও ফারোর যে মেইন ট্যুরিস্ট প্লেস সেটাতে যাওয়ার জন্য আমাদের 25 থেকে 30 মিনিটস ড্রাইভ করতে হয়েছিল। তোমরা যদি এই জায়গাটাতে যাও তবে ফারোর যে মেইন দেখার জায়গা সেটাতে পৌঁছানোর আগে তোমরা অনেক ছোট ছোট ভিজিটিং প্লেস পাবে, যেখানে তোমরা খুব ইজিলি ভিজিট করতে পারবে এবং অনেক অনেক মেমোরি কালেক্ট করতে পারবে। আমরা দু একটা জায়গাতে দাঁড়িয়েছিলাম, বাট সব জায়গাতে আমরা ভিজিট করিনি। ফাইনালি আমরা ফারোর সেই পপুলার প্লেসটায় চলে আসলাম। এই জায়গাটির জন্যই ফারো বিখ্যাত। কিছুক্ষণের জন্য যেন মনে হচ্ছিল পৃথিবীটা সত্যিই মনে হয় গোল। মনে হয় কেন বলছি, পৃথিবী সত্যিই গোল। ফারো হলো একটি বাল্টিক সাগর দ্বীপ যা গোটল্যান্ডের উত্তরে এবং সুইডেনের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত। এটি কাউন্টির দ্বিতীয় বৃহত্তম এবং একটি জনপ্রিয় গ্রীষ্মকালীন জায়গা। আর আমার দাদাভাই বলেছিল এগুলোকে নাকি স্ট্যাগ বা স্ট্যাম্প বলে, এই পাথরগুলোকে, যা সামুদ্রিক ক্ষয়কার্যের ফলে তৈরি হয়। আমরা দিনের বেশ কিছুটা সময় ওখানে কাটানোর পর একটা নিরিবিলি জায়গার খোঁজে ছিলাম, যেখানে গিয়ে আমরা একটু দুজনে মিলে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চেয়েছিলাম। তাই আমরা একটা সি বিচের উদ্দেশ্যে রওনা দিই। হ্যাঁ, তবে এর মাঝে কিন্তু আমরা আমাদের লাঞ্চটাও সেরে ফেলেছিলাম। নাও চলে আসলাম আমরা ফাইনালি একটা সি বিচের দিকে। জায়গাটা কিন্তু অসাধারণ ছিল, আর সেখানে সেরকম খুব একটা জনবসতি ছিল না, খুব শান্তশিষ্ট একটা পরিবেশ ছিল। আর আমরা যে জায়গায় বসেছিলাম তার ঠিক কিছুটা পাশেই একটা গ্রুপ গিটার বাজিয়ে গান করছিল। তো জাস্ট একটা রোম্যান্টিক ভাইব ওখানে আমরা পাচ্ছিলাম, যেটা তোমাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না। বেশ 1.5-2 ঘন্টা ওখানে বসে থাকার পরে, কিছুটা সময় আমরা নিরিবিলিতে কাটানোর পরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের স্তুগার উদ্দেশ্যে, মানে আমাদের সামার হাউসের উদ্দেশ্যে। সারা দিন ঘোরাঘুরি করে আমরা দুজনেই খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই আমাদের একটু রেস্টের দরকার ছিল।
আমাদের দ্বিতীয় দিনে আমরা যেখানে যেখানে গেছি প্রায় মোটামুটি সব জায়গারই তোমাদেরকে ভিডিও দেখালাম। তবে সব তো আর পার্টিকুলার দেখানো যায় না, যতটুকু পেরেছি ততটুকু দেখালাম। এবার আমরা স্তুগায় ফিরে দুজনে মিলে রেস্ট নেব, কারণ আমাদের পরের দিনই রাতের দিকে স্টকহোমে ফেরার ক্রুজ বুক করা ছিল এবং তার সাথে আমাদের বেশ কিছু জায়গা দেখার জন্য আমরা সিলেক্ট করে রেখেছিলাম। তাই খুব সকাল সকাল আমাদের রেডি হয়ে চেক আউট করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। সেই কারণে আমাদের সেকেন্ডের নাইটটা খুব ভালোভাবে রেস্ট নেওয়াটা দুজনেরই খুব দরকার ছিল। আর মিস্টার কাপুরিয়া যেহেতু ড্রাইভ করছিল, তো ওর রেস্ট নেওয়াটা আমার থেকেও আরও বেশি প্রয়োজন ছিল। পরের দিন সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা চেক আউট করে ফেলি এবং আমাদের ফাইনাল ডের ফার্স্ট ভিজিটিং প্লেসের দিকে রওনা দিই। হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলে রাখি, ভিডিওতে তো আর সব কিছু দেখানো যায় না আর বলে বোঝানোও যায় না। তবে তোমরা যদি কেউ গোটল্যান্ডে যেতে চাও আর তার জন্য যদি তোমাদের কোনো রকম ইনফরমেশনের দরকার পড়ে, তোমরা আমার ইনবক্সে যোগাযোগ করতে পারো। আমি তোমাদেরকে যতটুকু পারবো ডিটেলস দেওয়ার চেষ্টা করব। চলে এলাম আমাদের ফাইনাল ডের ফার্স্ট ভিজিটিং প্লেসে, যার নাম ছিল ফলহ্যামার রকম হ্রদে। ফলহ্যামার নামটি অনেক পুরনো একটি নাম। একটি রাউক এলাকা এবং পূর্ব গোটল্যান্ডের আর্দ্রে প্যারিশের লুগার্ন থেকে 3 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত একটি প্রকৃতি সংরক্ষিত এলাকা। এটি সৈকত বরাবর হ্যালস গার্ডেনের মুখ থেকে দক্ষিণের ভিটফারের মাছধরা গ্রাম পর্যন্ত বিস্তৃত। এখানে যে স্ট্যাগগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটি প্রত্যেকটার ভিন্ন ভিন্ন আকার ছিল। কিছু সময়ের জন্য যেন মনে হচ্ছিল যে আমি একেবারে পৃথিবীর শেষ প্রান্তে চলে এসেছি, যদিও এটা ঠিক নয়। তবে সত্যি বলতে আমরা দিনের বেশ কিছুটা সময় এখানে কাটিয়েছিলাম, কারণ আমাদের ওই জায়গাটাতে একটা অন্যরকম সৌন্দর্য মনে হচ্ছিল। দিনের পর দিন এই স্ট্যাম্পগুলো কী করে একইভাবে রয়ে যাচ্ছে বুঝতে পারছিলাম না। আর তার সাথে আকাশ আর জল যেন দূর দূরান্তরে একসাথে মিশে গেছিল। এরপর আমরা রোমা এবং বোটানিক্যাল গার্ডেন সহ আরও বেশ কিছু জায়গা ভিজিট করি, যেগুলোর ভিডিও আমার কাছে নেই। তবে বেশ কিছু ফটো আমি ক্যাপচার করেছিলাম, যেগুলো আমার ফেসবুক পেজে অলরেডি আপলোডেড আছে। তোমরা যদি কেউ দেখতে চাও তবে দেখতে পারো। এটা হলো ভিসবি টাউন। এটি একটি প্রাচীনতম টাউন এবং এর বিশেষত্ব হলো রাস্তা, যা খুবই ঘিঞ্জি এবং সরু, মাত্র একটি গাড়ি চলাচলের যোগ্য। এই রাস্তার দুপাশে আছে রং বেরঙের ঐতিহাসিক ঘরবাড়ি। কিছু সময়ের জন্য আমার মনে হচ্ছিল আমি যেন অনেক আগের দিনে বা অনেক আগের যুগে চলে এসেছি। মনেই হচ্ছিল না যে এটা 2024। ভিসবি টাউন হলে একটা পারফেক্ট প্লেস আছে, যেখান থেকে তোমরা সানসেট কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাবে। সারাদিন ঘোরাঘুরি করার পর ফাইনালি আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। ওরে বাপরে বাপ, জাস্ট ওয়াও! আমরা প্রথম দিন যে ক্রুজটায় করে এসেছিলাম, যাওয়ার দিনকের ক্রুজটা তার থেকেও বেশি বড় ছিল। বলতে পারো এটা একটা জায়ান্ট ক্রুজ ছিল। এর বেশ অনেকগুলো ফ্লোর ছিল। তো ফাইনালি আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। তোমরা জানিয়ে দেখে বলো
যে তোমাদের কার কীরকম লাগলো ভিডিওটা। ও হ্যাঁ, একটা ইনফরমেশান দিই, আমার কিন্তু এই পুরো জার্নিটাই কমপ্লিট হয়েছে ডেস্টিনেশন গোটল্যান্ডের মাধ্যমে।